নেটওয়ার্ক একদম গায়েব। কি হচ্ছে এসব? আমি আবার ওনার নাম্বারে ডায়াল করার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করে আমার ফোনটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আমার কাছে খুব অদ্ভুত ঠেকলো, কি হলো ফোনটার? আমি ওটা আবার অন করার চেষ্টা করলাম, কিন্তু ফোনটা চালু হতে চাইলো না। স্ক্রিনে শুধু একটা সাদা ব্যাকগ্রাউন্ড ভেসে উঠে আবার বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চরম হতাশা আর বিরক্ত নিয়ে ফিসফিস করে বললাম, ধুর, এখানেই ঝামেলাটা হলো। ওখানে কে? হঠাৎ একটা গম্ভীর কণ্ঠস্বর অন্ধকার ভেদ করে ভেসে এলো। একটা শক্তিশালী টর্চের আলো সরাসরি আমার মুখের উপর এসে পড়লো। আমি দেখলাম প্রায় 50 বয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আপনি কে মা, আর এত রাতে নির্জন জায়গায় কি করছেন? উনি জিজ্ঞেস করলেন। আমি আমতা আমতা করে বললাম, দুঃখিত আঙ্কেল, রাতে আমি একটা বিপদে পড়েছিলাম, তাই ভাবলাম সকাল হওয়ার আগে পর্যন্ত এই নিরাপদ আশ্রয়টাতে একটু রাতটুকু পার করে দিই। ভদ্রলোক আমার পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করলেন। ওনার চোখে সন্দেহের আভাস ছিল। উনি আমার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না, তাই ওনাকে এখানে রাত কাটানোর অনুমতি দেওয়ার জন্য আমাকে সংক্ষেপে একটু বুঝিয়ে বলতে হলো। ভদ্রলোক আমার পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করলেন। ওনার চোখে সন্দেহের আভাস ছিল। উনি আমার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না, তাই ওনাকে এখানে রাত কাটানোর অনুমতি দেওয়ার জন্য আমাকে সংক্ষেপে একটু বুঝিয়ে বলতে হলো। উনি বললেন, আমি এই চার্জের ফাদার। আপনি এখানে একদম নিরাপদ, চলুন ভেতরে চলুন, নয়তো এই কনকনে ঠান্ডায় আপনার সর্দি লেগে যাবে। উনি আমাকে ওনার কোয়ার্টারের ভেতর নিয়ে গেলেন। মিশন হাউজিং খুব একটা বড় ছিল না, তবে বেশ পরিপাটি আর আরামদায়ক ছিল। আমার ঠান্ডা কাটানোর জন্য উনি আমাকে এক কাপ গরম চা দিলেন। ততক্ষণে ঠান্ডায় আর ভয়ে আমার দাঁতে দাঁত লেগে কাঁপছিল। আমি চায়ের কাপটা নিলাম এবং এক চুমুকে বেশ কিছুটা গরম চা গলার নিচে নামিয়ে দিলাম। উনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমি বললাম, আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আর ঠিক তখনই আমার শরীরের ভেতর এক অদ্ভুত পরিবর্তন টের পেলাম। হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন হালকা হয়ে এলো। আমার প্রচন্ড ঝিমুনি আসছিল এবং চোখের পাতা দুটো ক্রমশই ভারী হয়ে বুঝে আসছিল। আমি খুব দুর্বল গলায় বললাম, আঙ্কেল, আমার কেমন যেন লাগছে। কিন্তু উনি কোনো কথা বললেন না। ওনার মুখের সেই রহস্যময় হাসিটা আগের মতোই বজায় রইল। উনি চায়ের সাথে কোনো ওষুধ মিশিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছে। ভদ্রলোক যে আমার চেয়ে ওষুধ মিশিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছে সেটা বুঝতে পেরে আমার শির দ্বারা বেয়ে আতঙ্কের একটা স্রোত নেমে গেল। আমি শেষ চেষ্টা হিসেবে সোফা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি আবার ধপাস করে সোফার উপরেই পড়ে গেলাম। আমার শরীরে সমস্ত শক্তি উবে গিয়েছিল। অস্পষ্ট চোখে আমি দেখলাম চার্জের ফাদার ধীর পায়ে ঘরের এক কোনায় গেলেন এবং পকেট থেকে ফোন বের করে কাউকে একটা কল দিলেন। উনি ওপাশ থেকে বললেন, আমি ওকে কাবু করে ফেলেছি। মেয়েটা আসলেই বুঝতে পারছে না ও কার কথা বিশ্বাস করবে আর কার কথা করবে না। আমি যতই চেষ্টা করছিলাম চোখ দুটো খোলা রাখতে, ওষুধের তীব্রতা আমাকে ততই গ্রাস করে নিচ্ছিল। একসময় আমার চোখের পাতা পুরোপুরি বুঝে গেল আর সবকিছু এক কুচকুচে অন্ধকার অতলে তলিয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে একটা হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আর সবচেয়ে ভয়ার্থ ব্যাপার হলো, আমার হাত ও পা দুটো বেডের সাথে হ্যান্ডকাপ দিয়ে শক্ত করে বাঁধা। আমার ঠিক মাথার উপরে একটা তীব্র সাদা সার্জিক্যাল লাইট জ্বলছে। ঠিক অপারেশন থিয়েটার